আজকে থেকে ঠিক বছর দুয়েক আগে মানুষের মধ্যে আরজিকর ঘটনা নিয়ে যে তীব্র ক্ষোভ এবং প্রতিবাদের আগুন ছিল, আমি যদি আজ জিজ্ঞেস করি যে আপনাদের কি সেই আগুন এবং প্রতিবাদ ক্ষোভ সেটা কমে গেছে? মানুষের মনে রাগ কমেনি, ক্ষোভ কমেনি, মানুষের মধ্যে প্রতিবাদ করার ইচ্ছেটাও কমেনি। কিন্তু যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে গত 2 বছরে মানুষ আরজিকর তদন্ত দেখে বারবার বিরক্তিকর অভিজ্ঞতার সামনাসামনি হয়েছেন। আমি আবারও একবার রিপিট করছি, অত্যন্ত সজাগ এবং সতর্কভাবে মানুষ অত্যন্ত বিরক্তিকর পরিস্থিতির সামনাসামনি হয়েছেন। কেন যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে তার মূল প্রশ্ন হচ্ছে আজকের দিন পর্যন্ত কাদম্বিনীর মা এবং বাবা, অর্থাৎ অভয়ের বাবা এবং মা, তারা মানছেন না যে সঞ্জয় রায় নামক ওই সিভিক ভলেন্টিয়ারই একমাত্র ধর্ষক এবং তার মেয়ের খুনি। তারা এখনো মানছেন না, যদিও আদালত একরকম রায় তো দিয়েছে, সেটা আমরা সবাই জানি। এই ক্ষেত্রে একটা টুইস্টিং গল্প আছে, যেটা কি শিয়ালদা আদালতে সিবিআই কিন্তু চেয়েছিল মৃত্যুদণ্ড, কিন্তু আদালত মৃত্যুদণ্ডের যে নির্দেশ সেটা দেননি, বরঞ্চ লাইফ ইমপ্রিজনমেন্টের কথা বলেছেন সঞ্জয় রায়ের ক্ষেত্রে। মানুষ অন্যদিকে কেন বিরক্ত হচ্ছে বারবার করে? মানুষের বিরক্তির সবথেকে বড় কারণ এতদিন পরেও তদন্তের যে যে জায়গাগুলোয় আলোকপাত করার প্রয়োজন ছিল বলে সাধারণ মানুষ তাদের দৃষ্টিভঙ্গি থেকে মনে করছেন সেটা হয়নি। এবার আপনি যদি আমায় বলেন যে সেটা কি, অন্যতম জায়গা হচ্ছে যে ওই কাদম্বিনীর সঙ্গে ওই দিন রাতে যে সমস্ত বন্ধু বান্ধবেরা ছিল তাদের বয়ান কি রেকর্ড করা হয়েছে, তারা কি বলছে সেটা কি জানা হয়েছে? পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী আরেকটা দিক তুলে ধরেছেন, সেটা কি? সেটা হচ্ছে অতিরিক্ত ব্যস্ত হয়ে মৃতদেহকে পুড়িয়ে ফেলা, অর্থাৎ ডিসপোজ করে দেওয়া, মৃতদেহকে আগুন লাগিয়ে দেওয়া, মানে শ্মশানে তাকে পুড়িয়ে ফেলা। আপনাদের মনে থাকবে অনিশ হত্যাকাণ্ড, আনিস খান যে ঘটনা ঘটেছিল, হত্যাকাণ্ড যে ঘটেছিল, এই আনিস খান যেহেতু সে মুসলিম ছিল, তার মৃতদেহকে কোর্টের নির্দেশে প্রায় 1 মাস পরে কবর থেকে তোলা হয়েছিল। তার মানে মৃতদেহই হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেই মৃতদেহ যদি না থাকে তাহলে আর তদন্ত এগোতে অনেক সমস্যা হয়। এখন আনিস খান ধর্মে মুসলিম বলে যেটা সম্ভব হয়েছিল যে তার মৃতদেহ কবরের মধ্যে প্রিজার্ভ করা ছিল, হিন্দু ধর্মের যদি কেউ মারা গিয়ে থাকেন সেটা হয়নি, ঠিক যেটা কাদম্বিনীর ক্ষেত্রে হয়নি। কাদম্বিনীর ক্ষেত্রে করা সেটা সম্ভব হয়নি, কারণ হিন্দু ধর্মমতে তাদেরকে পুড়িয়ে দেওয়া তার রীতি রয়েছে এবং সেই রীতি অনুযায়ী পোড়ানো হয়েছিল। কিন্তু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, সেই সময়কার এলওপি যিনি ছিলেন, তিনি আজকের দিনে দাঁড়িয়ে বলছেন যে এই শ্মশানে অতিরিক্ত তাড়াহুড়ো করা হয়েছিল নিয়ে যাওয়া, এমনকি এই অভিযোগটা বাবা মায়েরও। তারা বলছেন যে তারা যখন টালা থানাতে বসে রয়েছে তাদেরকে কোনো রকমভাবে না জানিয়ে, তাদের সঙ্গে কথা না বলে দ্রুততার সঙ্গে সেই মৃতদেহ বাড়িতে নিয়ে আসা এবং তারপর শ্মশান ঘাটে নিয়ে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ততা, অতিরিক্ত দ্রুততা এটা কাজ করেছে। এখন বিষয় হচ্ছে যে আরজিকরের এই ঘটনায় যিনি মারা গিয়েছেন তিনি একজন চিকিৎসক, তিনি এমএলএ, এমপি বা ভিভিআইপি কেউ নন। তাহলে সেই ক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ততা কেন দেখানো হয়েছিল সেটা একটা বড় প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে। সঙ্গে আরো একাধিক ইস্যুতে মানুষ আজকে বিরক্ত। এর মধ্যে যেটা হয়েছে নতুন আপডেট, সেটা হচ্ছে নতুন সরকার ক্ষমতায় আসবার পর সেই সময়কার যারা পুলিশ আধিকারিক ছিলেন তাদের মধ্যে 2 জনকে সাসপেন্ড করেছেন এবং সেটা বারবার করে মুখ্যমন্ত্রী তার বিভিন্ন মঞ্চে বলেওছেন যে তাদেরকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়া যেতে পারে, তদন্তে নতুন কি কিছু বেরিয়ে আসলো বা তার সম্ভাবনা রয়েছে, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। রাজনৈতিক বিশ্লেষক, আলোচক, প্রাক্তন পুলিশ কর্তা, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে এই তদন্তের পুলিশি ইনভেস্টিগেশনের নতুন কোনো সম্ভাবনা বা দিক খুলতে পারে কিনা। যদি পরিবার এখনো মনে করছেন যে প্রকৃত দোষী ধরা পড়েনি, তাহলে কি আছেন প্রকৃত দোষীর পেছনে? এর মধ্যে অত্যন্ত প্রভাবশালী, মানে এই যে গত কয়েক মাসের টেনিওরে আমি বলছি, অত্যন্ত প্রভাবশালী একজনের নাম চলে এসেছিল। তিনি বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একজন সদস্য। তিনি কি সত্যি জড়িত আছেন? সঞ্জীব
ঘোষের মতো যারা প্রিন্সিপাল ছিলেন তাদের ভূমিকা কি ছিল, তাকে তো দীর্ঘ জিজ্ঞাসাবাদ সিবিআই করেছে। এর মধ্যে আবার একটা খবর আমাদের আরো বিড়ম্বনা, এবং আমি বলছি না বারবার করে, মানুষকে অত্যন্ত বিরক্তিকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেটা কি? অত্যন্ত বিরক্তিকর অভিজ্ঞতা। একে ডাকা হচ্ছে তো তাকে ডাকা হচ্ছে না, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তো তাকে হচ্ছে না। তা আরও বেশি বিড়ম্বনা বাড়িয়ে দিল এই ঘটনাটা, সেটা হচ্ছে যে সিবিআই এর একজন আধিকারিকের নামে প্রশ্ন উঠল। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে খবর যে, আমি নাম উল্লেখ করছি না, কিন্তু যার উপর দায়িত্ব দেওয়া ছিল তিনি নাকি কোনোভাবে এই ঘটনাটাকে ঠিকঠাকভাবে তদন্ত করেননি। বারবার করে এই প্রসঙ্গ সুপ্রিম কোর্টে উঠল, হাইকোর্টে উঠল। এখন রাজ্য পুলিশ তদন্ত শুরু করেছে নতুন করে। 3 জনের নাম উঠে এসছে যাদের বিরুদ্ধে তড়িঘড়ি করে মৃতদেহকে পুড়িয়ে ফেলবার অভিযোগ কার্যত করা হচ্ছে, এবং সেই অভিযোগ আমি করছি না, রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন না, খোদ কাদম্বিনীর বাবা তিনি অভিযোগ করছেন। তিনি একটা চিঠি লিখেছেন, সেই চিঠিতে তিনি লিখছেন যে এরা অতিরিক্ত তড়িঘড়ি করে দেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। আবার শ্মশানের যিনি ব্যক্তি তিনি বলছেন, মানে যিনি দায়িত্বে ছিলেন, তিনি বলছেন যে এটা বাবা মায়ের অনুমতি ছিল। এখন বাবা মায়ের অনুমতি কি বাবা মা ভারবালি জানিয়েছিলেন, নাকি সেই দিন দ্রুততায়, ব্যস্ততায়, পরিস্থিতির চাপে তারা চাপে পড়ে সম্মতি জানিয়েছিলেন? এটাও একটা বড় প্রশ্ন। কিন্তু আজ মূলত অভিযোগের তীর রাজ্যের, অন্তত রাজ্য তদন্তকারী সংস্থা বা প্রশাসনের 3 জনের দিকে। এক হচ্ছে সঞ্জীব মুখার্জি, প্রাক্তন কাউন্সিলর সোমনাথ দে, বর্তমানে প্রাক্তন বিধায়ক, সেই সময়কার রানিং বিধায়ক নির্মল ঘোষ। এদের বিরুদ্ধে অভিযোগ। আমাদের প্রতিনিধি মফিজুল আজকে গিয়েছিলেন নির্মল ঘোষের বাড়ি এবং সঞ্জীব মুখার্জির সঙ্গে কথা হয়। এই ফোনে কথোপকথনে জানা যাচ্ছে যে এরা নেই, আর কার্যত এদের পাওয়া যাচ্ছে না, এরা লাপাতা, নিখোঁজ। কি উঠে এসছে আমাদের টেলিফোনিক বার্তালাপে আমাদের প্রতিনিধি মফিজুলের সঙ্গে কথা হয়েছে, কি বলেছে, কি মানে বার্তালাপে কি এসছে একবার শোনাই আপনাদের, দেখায় কি পরিস্থিতি বর্তমানে, আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন। শুনবো। আপনাকে একটাই শুধু বলি, যেটা বলা হচ্ছে যে নির্মল ঘোষ, সোমনাথ দের সঙ্গে এবং আপনি এই 3 জনে মিলে এই ডাক্তারি ছাত্রীর মেয়েটিকে তার যে দেহ জোর করে তড়িঘড়ি আপনারা দাহ করিয়ে দিয়ে একটা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন। আচ্ছা ঠিক আছে, সেটা যদি হয় তার তো সাক্ষী লিস্ট থাকবে, পাড়া প্রতিবেশী লোকজন, সাংবাদিকরা সেদিন ছিলেন, পুলিশ প্রশাসন সবাই ছিল, প্রচুর লোক, হাজার হাজার লোক ছিল। কিন্তু ওর বাড়ির লোকজন কি কেউ ছিল? বাড়ির লোক বা বাড়ির আত্মীয়? হ্যাঁ, তো বাড়ির লোক পুরোটাই ছিল। বাড়ির মধ্যে এসে বাড়ির মধ্যে থাকবে না কেন? বাড়ির মধ্যে দোতলা শ্মশান ঘাটে ছিল। হ্যাঁ, শ্মশান ঘাটে সবাই ছিল। তাহলে ওদের সই করানো হয়নি কেন? বা এটা যে ওরা, আমি যেটা বলছি যেখানে, যে আমি সকাল থেকে রাত্রি অব্দি ওদের সাথে ছিলাম, হ্যাঁ, এবং যত কাগজপত্রগুলো করা হয়েছে, যতই পেপার ওয়ার্ক সব আমিই করেছি। আচ্ছা, এখন কি বলবেন যে আপনার নামে নতুন করে আবার এই বিষয়টায় অভিযোগ হওয়ার পরিপ্রেক্ষিতে, যেহেতু আপনি একজন প্রতিবেশী হিসেবেই সব করেছেন বলছেন? যদি তদন্ত হয়, উনি যদি কমপ্লেন করেন, হ্যাঁ করেছেন, সেই কমপ্লেনটা তো প্রমাণ করতে হবে, আর আমাকেও ডিফেন্স করতে হবে, আমাকেও কমপ্লেন্টের এগেইনস্টে বলতে হবে, যেহেতু কমপ্লেনটা হয়েছে। তো সেখানে যা যা তথ্য আছে, যেটা আছে সেটা নিয়ে করবো। তবে এটা নিয়ে আমি ওয়েলকামই করলাম, ভালোই হয়েছে। আচ্ছা, মেয়েটার মৃত্যু, মেয়েটার যে হত্যা, সেই হত্যাকাণ্ডের তদন্তে যদি গিয়ে আমাকেও যদি কিছুদিন ছাপারার হতে হয়, আমি হব, কিন্তু আসলটা বেরিয়ে আসুক, তাহলে আমারও শান্তি। কারণ জন্ম থেকে ছোট থেকে তো দেখেছি না। আচ্ছা সঞ্জয়বাবু, লাস্ট প্রশ্ন আপনাকে করব। আপনার এই কাজ করতে গিয়ে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সোমনাথ দের কোনো প্রেসার কি আপনার উপর ছিল? না না, আমি শুনবো কেন? আমি প্রেশার নেবো কেন? আমি শুনবো কেন? আমি একটা মেয়ের বাবা। হ্যাঁ, আর এই মেয়েটার ওরকম হয়েছে, আমি প্রেশার ধারবো কেন? আচ্ছা, এবার আমরা আপনাদেরকে শোনাই। নির্মল ঘোষকেও ফোন করেছিলেন আমাদের প্রতিনিধি, যিনি সেই সময় বিধায়ক ছিলেন, বর্তমানে প্রাক্তন বিধায়ক। আসুন একবার শোনাই। তদন্ত শুরু হয়েছে, কারণ এই পার্টটা, যে পার্টটাতে নতুন করে রাজ্য সরকার তারা কিন্তু এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে, এই পার্টে কিন্তু সিবিআই তদন্ত শুরু করেনি, বা সিবিআইয়ের কাছে এই পার্টটা নেই যে কেন তড়িঘড়ি করে সেদিন এই কাদম্বিনীর দেহকে দাহ করা হয়েছিল, এবং এই তড়িঘড়ি দাহ করার পেছনে কতগুলো পয়েন্ট তুমি মুখ্যমন্ত্রীর কথাতে শোনালে। প্রথমত হচ্ছে পরিবারের লোকজনের সই ছাড়া সেই দেহ তড়িঘড়ি দাহ করা হয়েছিল। পরিবারের লোকজন মানে তার
তার বাবা মায়ের অনুপস্থিতিতে এই কাদম্বিনীর দেহ কিন্তু দাহ করা হয়েছিল। এমনকি দাহ করার জন্য যে শ্মশানঘাটের একটা ন্যূনতম খরচ লাগে সেই খরচ পর্যন্ত পরিবারের কাছ থেকে নেওয়া হয়নি। তাহলে সেই খরচের টাকা কে দিয়েছিল, কারা দিয়েছিল, কেন দিয়েছিল, কী তাদের উদ্দেশ্য, কেনই বা তালিকায় সেদিন 3 নম্বরে থাকা সত্ত্বেও তার দেহকে 1 নম্বরে নিয়ে গিয়ে সেটা তড়িঘড়ি দাহ করা হয়েছিল, কি উদ্দেশ্য ছিল এই নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জির, সেইটাই কিন্তু খুঁজে বের করতে চান। যে কারণেই কিন্তু রাজ্যের নতুন সরকার এই বিষয়ে নতুন কেস শুরু করে তদন্ত শুরু করেছে এবং এফআইআর রুজু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি এই ঘটনায় পুলিশের একটা স্বতঃপ্রণীত মামলা রুজু হয়, এফআইআর হয়, সেখানে এই 3 জনের নামই এফআইআর করা হয়েছে। কিন্তু তারপর থেকেই তো কোনো রকমভাবে নির্মল ঘোষের সঙ্গে তো যোগাযোগ করা যাচ্ছেই না। তোমাকে আমি বাড়ির সামনে থেকে সেম কোশ্চেনটা করার ম্যাডাম, আমার সঙ্গে একটু দেখা করতে দাঁড়িয়ে থাকুন, আছেন বাড়িতে? যদি থাকার নামবেন। ওনার নামে তবে নতুন করে এফআইআর জানা নেই, হয়েছে আপনার জানি। এই যে ওনার নামে অভিযোগটা যেটা মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে এই যে মানে তড়িঘড়ি দাহ করিয়ে দেওয়া জোর করে, এই নিয়ে আপনার কি বক্তব্য? বলবেন কিছু আপনার বক্তব্য? দেখতে পাচ্ছি তার নির্মল ঘোষের বাড়ি থেকে বেরোলেন এবং তিনি যেটা বললেন যে প্রতিদিন একই কোশ্চেন কেন তাকে করা হচ্ছে, তিনি বাড়িতে আছেন কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত করলেন এবং তড়িঘড়ি একটি টোটো ধরে বেরিয়ে গেলেন। দেখুন, একটা কথা বলে রাখি, যারা মোটামুটি রাজনীতির রটুকু জানে তারাও জানেন যে নির্মল ঘোষ অত্যন্ত প্রভাবশালী একজন রাজনীতিক ব্যক্তি ছিলেন, বিশেষত এই পানিহাটি চত্বরে। শুধুমাত্র একজন বিধায়কের এখতিয়ার ধরলে হবে না, উত্তর 24 পরগনার যে কোনো তৃণমূলের মুভমেন্টে আমরা নান্টু ঘোষ, অর্থাৎ সেই নির্মল ঘোষ যার নাম, আমরা নান্টু ঘোষকে দেখতে পেতাম। সেই নান্টু ঘোষকে এর সঙ্গে জড়িত ছিলেন। তারা কি কাজ করেছেন, যেটা ত্রুটি করেছেন, ভুল যেটা এখন সরকার মনে করছেন, বর্তমান সরকার, সেটা হচ্ছে যে অতিরিক্ত ব্যস্ততা দেখানো, দ্রুততা দেখানো। যেখানে আমি আবারও বলছি, আনিস খানের প্রসঙ্গ মনে থাকবে, গোড়াদার মতো প্রবীণ পুলিশ কর্তা রয়েছেন, যে আনিস খানের দেহ কিন্তু কোর্টের নির্দেশে 1 মাস পরে কবর থেকে খুঁড়ে তুলে তার আবার ফার্দার পোস্টমর্টেম করা হয়েছিল। হিন্দু ধর্মমতে এর কোনো অপশন নেই, কারণ কবর দেওয়া হিন্দুদের ধর্মমতে যায় না, তাকে পুড়িয়ে ফেলতে হয়। কাজেই যখন আমি টোটাল ডেমলিশড করে ফেলছি বা ডিসপোজড করে দিচ্ছি বডিটাকে, যখন এত ক্রুশিয়াল ইস্যু, তখন কি আরেকটু ওয়েট করা যেত না? মৃতদেহ তো প্রিজার্ভ করে রাখার ব্যবস্থা আছে কলকাতায় অনেক জায়গায়, সেখানে মৃতদেহ রাখা যেত না? অতি দ্রুততার সঙ্গে পুড়িয়ে ফেলে শেষ প্রমাণটুকু লোপাট করে দেওয়ার কারণ কি? আমি একে আর ফেরাতে পারবো না, রেকারেন্স প্রবাবিলিটি 0। ছাইয়ের সঙ্গে ডিএনএ টেস্ট, অনেক সময় হাড়ের টুকরো থেকে ডিএনএ টেস্টের খবর আমরা পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে, কারণ আমরা ঠিক এই ঘটনা, সুদীপ্তার মনে থাকবে, আমরা যখন হাঁসখালি নিয়ে প্রোগ্রাম করি তখন সুদীপ্তা আমাদের রেগুলার গেস্ট। হাঁসখালিতে কিন্তু সিবিআই শ্মশানে গিয়ে হাড়ের টুকরো খুঁজে বার করেছিল, গোড়াদারও মনে থাকবে, সৌনক ঠৌনকের সবারই মনে থাকবে হাঁসখালির কেসটাতে। সেটা হতে পারে, কিন্তু তাই বলে এই ঘটনা, ম্যাসিভ ঘটনা, এর সঙ্গে কি যোগ ছিল? এই রাজ্য পুলিশের তদন্তে কি উঠে আসতে পারে, বা উঠে আসতে পারে চাইতেও বড় ব্যাপার হচ্ছে সম্ভাবনা কি আছে উঠে আসার জায়গা, স্কোপ কি রয়েছে? এই যে এতদিন কি বললাম, মানুষের মধ্যে রাগ, ক্ষোভ, প্রতিবাদের উষ্মা কিচ্ছু নষ্ট হয়নি। মানুষ 24 সাল থেকে আজকের সাল পর্যন্ত যদি দেখেন, সাধারণ মানুষের মধ্যে একটা জিনিস জন্ম নিয়েছে, সেটা হচ্ছে এই তদন্তকে নিয়ে ক্রমাগত বিরক্তিকর অবস্থান। বিরক্তি হয়ে গেছেন মানুষ আজকে এই তদন্ত। এর কি সমাধান হবে? আসুন আমি পরিচয় করে দিয়ে দ্রুত যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। সৌনক মারিক আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র, স্বাগত জানাবো সৌনককে। কৃষাণু মুত্র আমাদের সঙ্গে রয়েছেন, কৃষাণুদা তৃণমূল কংগ্রেস মুখপাত্র, কৃষাণুদাকেও স্বাগত আজকের অনুষ্ঠানে। সুদীপ্তা রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, কংগ্রেসের তরফে আমাদের মুখপাত্র আজকের অনুষ্ঠানে। গোরা চ্যাটার্জি প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটা বিরতি নিয়ে নিই, দ্রুত ফিরে এসে গোরাদাকে দিয়ে শুরু করব। সম্ভাবনা কতটা রয়েছে এই তদন্তে সঠিক তথ্য সামনে আসার, কারণ আজকের দিনেও দাঁড়িয়ে আবারও বলছি, কাদম্বিনীর মা এবং বাবা মনে করছেন না যে সঞ্জয় রায় একমাত্র দোষী এবং খুনি, আজও মনে করছেন না। এই তদন্ত কোন নতুন দিক দেখাবে? সঙ্গে থাকুন। গোরাদা, তথ্য প্রমাণ লোপাট, এই শব্দটা আমরা মিডিয়া পার্সন এবং আমরা এই রাজ্যের সব মানুষ অন্ততপক্ষে কাদম্বিনীর এই আরজিকর কেসটার পর বারংবার উঠেছে, অলমোস্ট ফ্রম দ্য বিগিনিং ডে। আচ্ছা, এই
আরেকটা কি ছবি, আজকে কোনো বাম রিপ্রেজেন্টেটিভ নেই, বা আমরা ছবিতে দেখেছি বা তাদেরও এটা দাবি যে ক্রমাগত মৃতদেহটাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। বিজেপির একটা অংশ, আজকে সৌনক বলবে যে এই কথাটা কেন বলা হচ্ছে না, কৌস্তবেরা দাবি করে যে ওরাও মৃতদেহকে আটকানোর চেষ্টা করেছিল। সবাই আটকানোর চেষ্টা করছে, সেখানে শাসক দল মৃতদেহটাকে তাড়াতাড়ি ডিসপোজ করে দেওয়ার চেষ্টা করছেন। এই ঘটনা থেকে কি কোনো সন্দেহর জন্ম নিতে পারে? বরঞ্চ ওভারঅল আমি যদি আপনাকে প্রশ্ন করি, আবার নতুন করেই প্রশাসন তদন্ত করছে, নতুন করে মামলা কেস ফাইল করা হয়েছে, এর ফলে কিছু বেরিয়ে আসতে পারে? দেখুন, যেভাবে কেসটাকে এরা তড়িঘড়ি করে যেভাবে ডিসপোজ অফ করে দিল, ইনস্পাইট অফ রেজিস্ট বাই ফিউ পার্টিস, মানে পার্টি পার্সনস, এখান থেকে আমরা দেখেছি যে আরজি কোর্ট থেকে নিয়ে বেরিয়ে গিয়ে ওখান থেকে সোজা বাবা মার ওখান থেকে গিয়ে বাবা মাকে নিয়ে সোজা শ্মশানে চলে গেল। তো এই যে ঘটনাটা ঘটলো, এটার মধ্যে আমরা যে জিনিস দেখতে পাচ্ছি যে এই যেভাবে ডিসপোজ অফ করে দেওয়া হয়েছে এভরিথিং, কথায় বলে না ডাল মে কুচ কালা হয়, যদি ডাল মে কুচ না থাকতো তাহলে বা কাউকে বাঁচানো বা এ গ্রুপ অফ পিপুলকে বাঁচানো যদি স্কোপ না, মানে ইচ্ছা না থাকতো, তাহলে এভাবে করতো না। প্রথমত যখন ওইভাবে পোস্টমর্টম হলো নিয়ে ওই সেম হসপিটালে, যেখানে অ্যাকিউজ মানে অনেকেই অ্যাকিউজ বলে আমরা সন্দেহ করেছি, সেইখানে পোস্টমর্টম হলো। তারপরে মানে আপনি বলছেন অটোপসি রিপোর্টও সন্দেহের ঊর্ধ্বে? একদম অটোপসি রিপোর্ট যেটা হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট যেটা হয়েছে, সেটা সন্দেহের ঊর্ধ্বে না, যার জন্যে বডিটাকে ডিসপোজ অফ করে দেওয়া হলো। আপনি যেটা বললেন কবরের থেকে তুলে যদি তাকে ফার্দার হয়েছে, হ্যাঁ জানি, জানি হয়েছে রাত্রেবেলায় গিয়ে, কিন্তু এখানে শেষ স্কোপটা রাখা হয়নি। বডি নিয়ে গিয়ে তার আগেও বোধহয় দুজন ছিল, এটা 3 নম্বর ছিল, এবং সেখানে পুলিশ তাড়া দিয়ে যে ওখানকার লোক যে ছিল আর কি, যে ওখানকার আমি তার বক্তব্য আছে শোনাবো, ইনচার্জ ছিল, তাকে তাড়াতাড়ি দিয়ে তাকে তিনটে মানে ওভারল্যাপ করে তাকে দেহতা ঢুকিয়ে দিয়েছে আর কি। তো এটা হচ্ছে ফার্স্ট ডিস্ট্রাকশন অফ এভিডেন্স। তারপরে যেটা থাকার চান্স ছিল, যেখানে তার বডি পাওয়া গিয়েছিল বা আশেপাশে যে ঘরে সে গিয়েছিল, সেখানকার টালি তুলে সেখানকার দেয়ালে ফার্দার রং টং করে একদম পুরো নতুন করে, যদি কোনো রক্তের যদি কোনো এটা বাথরুমটা ভেঙেই ফেলা হলো, ওয়াশরুম একটা ভেঙে ফেলা, একদম হ্যাঁ, সেই যদি কোনো সিমেন্ট, যদি কোনো ব্লাড স্যাম্পল যদি থাকে, তার কোনো স্কোপ আর রাখা হলো না। তো এর মধ্যে আমরা তো এটা তো মানে অত্যন্ত ন্যাচারাল যে এটার মধ্যে ফাউল প্লে রয়েছে, এবং সেই ফাউল প্লেটাকে এরা মানে ইভেন আমাদের মমতা ব্যানার্জি তিনিও বলেছেন, আমি সারা রাত কোথায় ঝাড়খণ্ডের কোথায় ছিলেন, আমি ফোনে কন্ট্যাক্টে ছিলাম। তা তিনি যখন কন্ট্যাক্টে ছিলেন, তিনি হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের, তা কন্ট্যাক্টে ছিলেন, তিনি করলেনটা কি? এটা পুরো একটা মানে আনঅথরাইজড বা ইল্লিগাল ওয়েতে তার সাপ্রেশন, হ্যাঁ, ইল্লিগাল ওয়েতে চাপা দেওয়ার চেষ্টা, বডিটাকে করে দিল। রাইট, আমি সৌনকের কাছে যাই। সৌনক, কি মনে হয়, বিজেপি সরকার নতুন করে তদন্ত শুরু করেছে, কিন্তু আরেকটা জায়গাও তো চমকে দেওয়ার মতো, যেটা সেটা সিবিআই তদন্ত করেও বলেছে যে কলকাতা পুলিশের তদন্ত ঠিক পথে চলছিল। দেখুন, বিষয়টা হচ্ছে যে ঘটনাটা ঘটেছিল সেটা সমগ্র কলকাতাবাসী কেন সমগ্র বিশ্ববাসীর কাছে তৃণমূল দোষী সাব্যস্ত হয়ে গেছে জনগণের আদালতে। কারণ প্রত্যেকটা মানুষ বুঝতে পারছিল যে এখানে কিছু একটা অঘটন ঘটানো হয়েছে, এবং এটার পেছনে বড় কোনো একটা ঘটনা রয়েছে। শুধুমাত্র খুন ধর্ষণ নয়, এই খুন ধর্ষণের পেছনে লুকোনো আরও অনেক বড় কিছু তথ্য বেরিয়ে আসতে পারে যদি এই সমস্ত বিষয়টা তদন্তে উন্মোচিত হয়। তার জন্য তদন্তকে ব্যাহত করার জন্য যা পদক্ষেপ নেওয়ার দরকার, মুখ্যমন্ত্রী অর্থাৎ বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বললাম না, তো বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছাড়া সেই সরকারের কোনো কাজই হতো না। তো তার নির্দেশ ছাড়া এত বড় একটা ঘটনা, তার কাছে ফোন যায়নি, তার কাছে কোনো কিছু হয়নি, এইগুলো তো চুনোপুটি যেগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে বা যাদের দিকে আঙুল উঠছে, তারা কার নির্দেশে কাজটা করেছে
এইটাকে খতিয়ে দেখা প্রয়োজন বলে এটা প্রত্যেকটা মানে আপনাদের মতো প্রথম সারি সিএন নিউজের মতো প্রথম সারির যতগুলো চ্যানেল আছে এই তদন্তের বিষয় নিয়ে প্রোগ্রাম হয়েছে, কয়েকশো প্রোগ্রাম প্রায় হয়েছে যে এটার তদন্ত কি করে এগোনো সম্ভব বা তদন্তে কি উঠে আসা সম্ভব। কিন্তু আমরা শোনক, এখানে যেটা সম্ভাবনা কি আতঙ্ক যেটা সেটা হচ্ছে যে টাইম এতটা চলে গেছে, এরপর তো বলা হয় যে ক্রাইমকে ধরতে গেলে তোমার এভিডেন্স হচ্ছে গুরুত্বপূর্ণ। টাইম যাওয়ার আগেই যে কথাটা বলছিলেন উনিও যে এই ঘর ভেঙে দেওয়ার বিষয়টা তো জনসমক্ষে ঘটেছে। একটা ঘটনা ঘটার পর যাতে সেই ঘরটাই না থাকে, সেই ঘরটা ডেমোলিশ করে দেওয়ার ঘটনা, এই তৃণমূল প্রশাসন একটা সরকারি জায়গায় একটা এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর ওই প্রমাণ লোপাটের জন্য কি করেছে সেটা তো প্রত্যেকের সামনে উন্মোচিত। তারপরেও বর্তমান সরকার সদর্থক ভূমিকা দেখাচ্ছে এবং তার জন্য যা যা তদন্ত করার দরকার সেইগুলোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আর সব থেকে বড় কথা, সন্তানের গুরুত্ব তো মায়ের কাছে বা বাবার কাছে সব থেকে বেশি হয়, তো তাকেও সে ততটাই ক্ষমতাশালী বানানো হয়েছে যাতে তার মেয়ের বিচারটা তার মা নিয়ে নিতে পারে। আর এই সুযোগটা ভারতীয় জনতা পার্টি করে দিয়েছে তাকে সেই অঞ্চলের এমএলএ করে, কারণ একজন এমএলএ আমি এমএলএ করা বা বিজেপির সদর্থক ভূমিকা নিয়ে আমার মধ্যে কোনো সংশয় নেই, কিন্তু আমার মধ্যে সংশয় এই জায়গাটাতেই যে এতদিন হওয়ার পরে তুমি যদি কিছুই না পাও, তথ্য প্রমাণ যদি নাই জোগাড় করতে পারো, তাহলে তো মানে গ্রেপ্তার করা হলেও তাকে বাধ্য হবে বিচার ব্যবস্থা তাকে জামিন দিয়ে তাকে ছেড়ে দিতে, একটা সময় খালাস হয়ে যাবে। তদন্তভার পুলিশ সিবিআই এর হাতে থাকলেও কিছু জিনিস তো সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের আদালতে পরিষ্কার। সেটা তুমি একটা ম্যান পারসেপশন বলতে পারো যার অ্যাডভান্টেজ বিজেপি নিয়েছে। না, কারণ বিজেপির এবার ভোটের জয় কাদম্বিনী ইস্যু একটা বড় ইস্যু। না, তার মাকে জয়যুক্ত করার পেছনে বা তার মা এমএলএ হওয়া, একজন সাধারণ মানুষের থেকে তো একটা এমএলএ ক্ষমতা অনেকটা, প্রভাব অনেকটা বেশি থাকে, এটা তো অস্বীকারের জায়গা নেই। তো তার মাকে এমএলএ করে দেওয়ার মাধ্যমে বিচারটা ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে বা বিচার পাওয়ার ক্ষেত্রে অনেক ধাপ এগিয়ে দেওয়া, এটা বিজেপির সদর্থক ভূমিকা রয়েছে। এবং বডি আটকানোর ক্ষেত্রে সেদিনকে অগ্নিমিত্রা পাল এবং সজল ঘোষ সবার আগে পৌঁছে গিয়ে বডি আটকানোর যথেষ্ট প্রয়াস করেছে এবং তার তাহলে একদিকে অগ্নিমিত্রা পাল আটকাচ্ছেন, সজল ঘোষ গেলেন, অন্যদিকে বামেরাও গেলেন, সবাই আটকানো সত্ত্বেও কি প্রয়োজন ছিল দ্রুততার সঙ্গে দেহ সৎকার করার ব্যবস্থা করতে? প্রয়োজন ছিল, কারণ আমি কিষাণু মিত্র থেকে এটা শুনি, উনি বেটার বলতে পারবেন। আমি কিষাণুদার কাছে যাব একটা ছোট্ট বিরতির পর, ফিরে এসে দ্রুত ফিরবো এই প্রশ্নগুলো নিয়ে যে এই দ্রুততা না করে যদি বডি প্রিজার্ভ করার ব্যবস্থা করা হতো, সেটা কি সম্ভব ছিল না সেই সময় সরকারের জন্য? যে ঠিক আছে, এত যখন প্রশ্ন উঠছে আমি বডিটাকে প্রিজার্ভ করে রাখি, তাকে আমি রিজার্ভে রাখবো যাতে আবার পরে ফার্দার, বা এটাও করা যে সরকার স্বতঃপ্রণোদিতভাবে আরেকটা অটোপসি করা, কারণ যারা অটোপসি করছেন পোস্টমর্টেম তাদের একাধিক লোকের বিরুদ্ধে অভিযোগ আছে, সেই বোর্ডে যারা ছিলেন 7 জনের সই করা আছে সেখানে, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কাজে অটোপসি রিপোর্ট কি ঠিক কি ভুল সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, এমনকি ইভেন কোর্টের পক্ষেও বোঝা সম্ভব নয়। যেটা রিটেন থাকবে কোর্ট তার উপরে ভিত্তি করে নির্দেশ দেবে। আসবো একটা বিরতির পর, ফিরে সঙ্গে থাকুন। ফিরে আসলাম, আমি কিষাণুদার কাছে যাব। কিষাণুদা, এই জায়গাগুলোতে আজকে প্রশ্ন উঠছে, 3 জনের বিরুদ্ধে নতুন করে আবার সংশয় জাগছে এবং এরা প্রত্যেকেই নিখোঁজ এখন বলা যেতে পারে, মানে আইনের চোখে কাউকে পাওয়া যাচ্ছে না সেইভাবে। মানে একটা জায়গা তো সবার সামনে কাদম্বিনীর বাবা বললেন যে পুলিশ পাশের ঘরে গিয়ে আমাকে লুকিয়ে টাকা দিতে চেয়েছিল। কয়েকদিন আগেও এই সরকার একটা 10 লক্ষ টাকার কম্পেনসেশন দিয়েছে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায়, সেটা ওপেন মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। এটা পাশের ঘরে গিয়ে একটা খাম পুলিশ কেন দিতে যাবে? মানে এখান থেকে তো খুব স্বাভাবিক যে সন্দেহ তৈরি হবে। এবং আমি আপনাকে আরেকটা জায়গা, এই যে মৃতদেহটা যদি রেখে দেওয়া যেত তাহলে হয়তো এত প্রশ্নের সামনে তদানীন্তন সরকারকে পড়তে হতো না, সেটা কেন করা হয়নি আপনার কি মনে হয় কিষাণুদা? তো কথা বলে রাখি যে আজকে যেই প্রশ্নগুলো করলে বিগত 2 বছর ধরে 2024 সালের অগাস্ট মাস থেকে সেই সব প্রশ্নগুলোই মিডিয়াতে বারবার উঠেছে। ঠিক, বারবার বিজেপি, সিপিএম এরা এইগুলো নিয়েই তরজা করার চেষ্টা করেছে। মিডিয়ার একটা বড় অংশ তাদের সহকারী ভূমিকা পালন করেছে এই ক্ষেত্রে।
এবং তার পরিণাম রাজনীতিতে আমরা দেখেছি যে না, প্রশ্ন উঠলে যদি তার উত্তর খোঁজার চেষ্টা করি তাহলে তাদের সহকারী হয়ে গেলাম কিষাণুদা। না মানে আলোচনা যদি প্রশ্ন ওঠে, আমরা যদি সেই প্রশ্ন তুলি, আজকে যে আমরা প্রশ্ন তুলছি, আজকে আমরা বিজেপি সহযোগী হয়ে গেলাম। এটা open secret। না না, আমি অধৈর্য। আপনি মিডিয়াকে নিয়ে বললেন, আপনি রাজনৈতিক দলকে বলুন। মিডিয়া ডিসপোজ আপ করে দিল যেভাবে, মিডিয়ার সহযোগী কেন হতে যাবে? আমি যাকে নিয়েই বলি সেটা শুনতে হবে, সবই জানেন, এনাকেও আমি তদন্তে যুক্ত সেটা করা হোক। শুনতে হবে, তারপরে কৃষ্ণবাবু নিজের সব সময়টা জানেন, তার তদন্তে উত্তর এনাকে দিতে যুক্ত হবে। করা হোক, তাহলেই সত্যি ঘটনা। আচ্ছা, আসল কথাটা আসুন, আমাকে এই দুটো প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ বলুন। ও কি হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে সেই দিনকার মিথ্যাচারে এখন মিডিয়ার সাথে সাথে সেই দিনকার অভিযোগকারী দলগুলো যুক্ত হয়ে গেছে, তাই জন্যই না মিথ্যাচারটা কোথায়, মিথ্যাচারটা কোথায় একটু বলুন। না না একটা মিনিট, আরে বাবা না না গোরাদা, ওনাকে তো বলতে দিন, নাহলে তুমি তো নিজের, না না উনি তো নিজের অবস্থানটা পরিষ্কার করতে পারবেন। আগে মিথ্যাচারটা কোথায় কোথায় হয়েছে একটু বলবেন, যে রাজনৈতিক দল বা মিডিয়ার তরফে মিথ্যাচার বলতে দিলে তো বলবো। না না দেবো তো, আমি সাথে সাথে হু হু করে উঠছে। আমি তো আপনার হয়েই বলছি দাদা, আমি তো আপনার হয়েই বলছি। আপনি বাইরে রয়েছেন, অনেক টেকনিক্যাল প্রবলেম আছে, বলুন বলুন। এক্স্যাক্টলি এটাই বলছি যে নিজেদের মিথ্যাচারে এই দলগুলো জর্জরিত, তার জন্য এখন নিজেদের ক্রেডেনশিয়াল প্রমাণ করার জন্য এই তদন্ত এই করতে হবে। আচ্ছা, এই অভিযোগগুলোই যে বলে দিল, এই ভাঙা হয়েছিল, এই প্রমাণ লোপাট, এটা তো পরিষ্কার সাক্ষ্য প্রমাণ লোপাট করাই যে গোরাবাবু এতগুলো কথা বলে গেলে, সিবিআই এর কাছে উনি দরখাস্ত দিয়ে এগুলো বলছেন না কেন? সিবিআই কি জানে না? আমি এক মিনিট, সবাই যদি নিজের উত্তরগুলো আবার বলার মাঝখানে বলে, তাহলে তো আমার বলাটা, আমি তো কাউকে মিথ্যাচারটা মিথ্যে হয়ে যায়। এত অধৈর্য কেন? আচ্ছা বলুন। আমি সবার কাছে যদি এতই মানে কনক্লুশনস আছে যে এইটা হচ্ছে সাদা, এটা হচ্ছে কালো, এটা তথ্য প্রমাণ লোটপাট, এটা এই ভাবে হয়েছিল, তাহলে সিবিআই কেন সেগুলো তদন্ততে পেল না? বা এই শ্মশান ঘাটের কেসটা সিবিআই তদন্ত করার মতো উপযুক্ত মনে করলো না? সিবিআই তো প্রশ্নের ঊর্ধ্বে নয় কিষাণুদা। কিষাণুদা, আমি অ্যাঙ্কার বলছি, মানে দেবাশিস বলছি, সিবিআই তো প্রশ্নের ঊর্ধ্বে নয়। বারবার করে সিবিআই তদন্ত নিয়ে বিজেপি প্রশ্ন তুলেছে, বিজেপি নিজেই প্রশ্ন তুলেছে। সিবিআই ধোয়া তুলসী পাতা কেউ বলছে না তো। যিনি চার্জে ছিলেন তিনি তাকে আমরা অ্যাকিউজ করছি। সীমা পাহুজার নামে একাধিক কথা করছি। আমি আবার ঠিকমতো বলছি, করেন। ওকে ওনাকে বলুন। যেই পুলিশ অফিসার তদন্ত করছিলেন, হ্যাঁ, যেই অ্যাডিশনাল কমিশনার যিনি দায়িত্বে ছিলেন, তার পদোন্নতি হলো কেন? তার বিরুদ্ধে কেন কোনো শাস্তিমূলক ব্যবস্থা হলো না? অপরদিকে একজন পুলিশ অফিসার যে তার পদমর্যাদা বলে শুধু একটা প্রেস কনফারেন্স করেছিলেন, তার কারণ হচ্ছে এই ইনভেস্টিগেশনের সাথে যুক্ত অফিসাররা বাংলা ভাষায় দক্ষ ছিলেন না, তাই জন্য একজন মহিলা বাঙালি অফিসার পুলিশের প্রেস কনফারেন্স যে কেউ করতে পারবে না। উনি বিরূপাক্ষ আর অভিজ্ঞকে নিউরোসার্জন না কি বলেছেন না, এটা কি আপনার অজানা দাদা? সবাই আমার কথার মধ্যে কেন উত্তরগুলো দিচ্ছে? লিখে রাখুন না। আচ্ছা, লিখে লিখে সময়তে দেবেন। ঠিক আছে। আমি বলছি, যিনি প্রেস কনফারেন্স করেছিলেন তিনি তো ইনভেস্টিগেশনের অঙ্গ ছিলেন না। তিনি পুলিশের যা ম্যানুয়াল আছে, পুলিশের যা সেই সময়কার ইনভেস্টিগেটিং অথরিটি বা অফিসারদের যা যা নথি ছিল, তার বেসিসে উনি প্রশ্নোত্তরে তিনি উত্তরগুলো সাংবাদিকদের দিয়েছিলেন। কিন্তু যিনি হেড করছিলেন সেই তদন্তটাকে, তাকে এই সরকারও পুরস্কৃত করেছে। সিবিআই এর যে অফিসার তদন্ত করছিল তাকেও পুরস্কৃত করেছে। তাহলে বিষয়টা কি? শুধুমাত্র বিজেপি, সিপিএম আর কিছু গদি মিডিয়া সব ঠিক জানে আর সিবিআই তদন্ততে পেল না। এক, দুই হচ্ছে এই যে কথা বলা হলো, এই তড়িঘড়ি মিথ্যাচারগুলো কেন বলছি? একটা মিনিট গুরুদা, হ্যাঁ তড়িঘড়ি কি শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল না তার বাড়িতে দুতলায় বেশ কিছু ঘন্টা ওই ডেড বডি ছিল? এইগুলো তো মানে মিথ্যাচার আমি করতেই পারি। আজকে শ্মশানের যিনি প্রতিনিধি তিনি বলছেন বাবা মার সম্মতি ছিল। আচ্ছা, যদি লাশ পুড়িয়ে দেওয়া, না দেখুন, একদিকে বলছেন বাবা মার সম্মতি ছিল, আবার অন্যদিকে সঞ্জীব মুখার্জি বলছেন সমস্ত কনসেন্ট অথরিটি তার কাছে ছিল। মিলছে কি করে বলুন? শুনুন, বাড়ির যখন কেউ কারুর যদি নিকট আত্মীয় বাবা মা মারা যায় না, বা খুব নিকট ঘনিষ্ঠ মারা যায়, তখন তাকে কেউ নিজের হাতে শ্মশান কার্য করে না। আমারও বাড়িতে অনেক কারুর হচ্ছে, আমার বাবার নিজের কাজ আমি নিজে করেছি। শ্মশান যাত্রা হিসেবে আমার বন্ধুরা এগুলো কোনো কথা না, নিজের কাজে করে না।
আচ্ছা এক মিনিট একটু ফার্স্ট রাউন্ড একটু বলতে বন্ধু বান্ধবরা করে, হ্যাঁ। এইগুলো বলছেন। নিকটতার অন্যান্য চ্যাটতো খুঁড়তো ভাই দাদারা করে। পারছেন বলে এইটা না আমার প্রশ্ন কি কিশোর দা অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে বাবা মা বারবার করে বলেছেন, আমি সেই সময় থেকে তো আপনিও ছিলেন, বাবা মা সেই সময় থেকে কন্টিনিউ বলে এসছেন যে আমরা তখন টালা থানায় বসে আমাদেরকে না জানিয়েই দেহ নিয়ে বাড়ির পথে রওনা। আরে এই সব শোনা আছে, এগুলো সব শোনা আছে। তা এটা তো তড়িঘড়ি হলো। শুনে কি বারবার হবে না? না এটা তো তড়িঘড়ি হলো। আপনি সব জানেন, তাহলে CBI পুরো দায়িত্বটাই নির্মল কোম্পানি নিয়েছিল। আপনাকে যুক্ত করার জন্য আমি লেটার করব। তাহলে বলে দিই তদন্তে আপনাকে যুক্ত করা হবে। অমিত শাহ এরা প্রত্যন্ত অযোগ্য, যারা এরা বেসিক কে কোথায় ছিল এইগুলো। আরে আপনি তো যোগ্য, তাহলে পুলিশ দাঁড়িয়ে থেকে এই কাজটা করলো কি করে? মনে করে। আপনাদের পুলিশ ছিল তো তখন। না আমার প্রশ্ন পুলিশ আচ্ছা, মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল তো। একটা মিনিট আমি সৌনক একটা মিনিট আমি বলছি যে সরকার যখন এত প্রশ্ন উঠছে তখন তো এই দেহটাকে তো অনেক দেহ তো আছে, বাবা ছেলে হয়তো আমেরিকায় থাকে, 5 দিন 6 দিন 10 দিন 1 মাস দেহ প্রিজার্ভ করে রাখার ব্যবস্থা কি কলকাতায় ছিল না কিষাণুদা? আচ্ছা এই সরকারের আমলে প্রথম 2 মাসে অন্তত 20-22টা রেপ হয়েছে, কটা দেহ রাখা হয়েছে? কোথায় 20-22 রেপ হয়েছে? 22টা রেপ কোথায় হয়েছে? কোথায় তথ্য পেলেন? কোথায় অভিযোগ? কোথায়? কোথায় কে ভাই প্রথম 2 মাসে রিপোর্টেড 20-22টা রেপ হয়েছে। কোথায় হয়েছে? বলুন, কথা বলছো, বলুন। তথ্য প্রমাণ দিন, কোথায় হয়েছে বলুন? একটা জানি আমরা। কথা বলবেন না ভাই। আমাকে ইনফরমেশন দিন, আমাকে ইনফরমেশন দিন, মিডিয়ার তো ইনফরমেশন সময় দিন, একটা বারুইপুর বাদে আপনি বলুন। না শুনতে শুরু ঠিক করছি, দুই ঠিক থেকে। ঠিক কিষাণুদা কিরকম লাগছে বলুন তো ব্যাপারটা? এসআইআর এর আতঙ্কে প্রায় 400 মানুষের মৃত্যু, আপনার দলটা উঠে গেছে, কিন্তু আপনার এসআইআর আতঙ্কে বক্তব্যগুলো 400 গুলিয়ে লোকের গেছে মৃত্যু হয়েছে, মানে যাদের মারা যাচ্ছে তারা সব এসআইআর আতঙ্কে মৃত্যু হচ্ছে। আচ্ছা আপনি কোন তৃণমূল, কালীঘাট তৃণমূল না হ্যাঁ, নিমতলা এগুলো তৃণমূল, এটা আগে বলুন। আচ্ছা না আগে উনি তাহলে বলছেন আপনার প্লিজ বক্তব্যটা রিলেট করতে পারছি না সৌনি প্লিজ ওই প্রশ্নের উত্তর সিএন দেবে আমাকে। না আমি রিলেট করতে পারছি না। না, না, আরে না, আমাদেরও তো জানার অধিকার আছে। ওনাকে বলতে আমাদেরও তো জানার ওনাকে অধিকার বলতে আছে। দাও কিষাণুদাকে আরে বলতে তাহলে আপনার তো এই আলোচনাতেই আসা উচিত হয়। কেন আলোচনায় আসা উচিত হয়? দেবে। তো জানতে চাইছি তো আপনার থেকে। এখানে আমাকে আনার জন্য কোন তৃণমূলে যোগাযোগ আমি করেছে? বুঝতে পারছি না তো। আমি কোনো চ্যানেলে আপনাকে জিজ্ঞেস করছি। কিষাণুদা একটা জায়গা আমি বিজেপির মুখপাত্র কি বলছেন আপনি ডোন্ট টেক ইট আদারওয়াইজ আরে, উনি ওনার আপনি ভদ্রলোকের আমি কথা একটা বলছেন, জায়গায় বিপ্লবী রাজনীতি আপনাকে করছেন। জিজ্ঞেস করি ভদ্রলোক ছোট লোক 8 করছেন। তারিখে আর একটা মিনিট 8 তারিখে এই ঘটনার পর 14 তারিখে একটা রাত জাগো অনুষ্ঠান হয়েছিল। আজকে মানুষের কাছে এটা প্রশ্ন যে রাজ্য পুলিশের তাবড় অফিসাররা ইভেন তখন কমিশনার বিনীত গোয়েল উপস্থিত থাকার পরেও কি করে একদল লুম্পেন ভ্যান্ডালিজম চালালো পুরো আরজি করের নিচে। আমার তো মনে হয় যে যা এই যে ওখানকার যা দামি দামি কোটি টাকার মেশিন সেটা তো সরকারের মেশিনপত্র ছিল, একদম। মানে সেই সময় সরকারি হাসপাতাল, তার মানে আমি ধরে নেব মেশিনপত্র সরকারের একটা ফান্ড, সেইটাকে ডিস্ট্রয় করে দিল, পুলিশ কিছু করতে পারলো না। শোনো 1 মিনিট প্লিজ। হ্যাঁ তোমার এই চ্যানেলে আমি আগেও অনেকবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে সেই দিন ভ্যান্ডালিজমের জন্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে তৃণমূল সমর্থক কর্মী বলা হয়েছিল, কিন্তু যেদিন তাদের বেল হলো তাদেরকে যারা ছাড়াতে গেছিল তারা গেরুয়া আবির আর লাল আবির পরে তাদেরকে লাল সালাম আর গেরুয়া সালাম দিয়ে তাদেরকে ছাড়িয়েছিল। এই চিত্র পশ্চিমবাংলা এবং কলকাতার আজকে কারা কারা ছিল সেই ভ্যান্ডালিজমে, কাদের ওয়ার্কার ছিল সেটাও দেখা হয়েছে। দেখে সেই ছবি আর দ্বিতীয় হচ্ছে যে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের ডিমান্ড অনুসারে এবং তাদের সম্মতিক্রমে এই পাশের ঘরটা রেনোভেশনের জন্য ভাঙা হয়েছিল, এটাও আজকে প্রমাণিত। এখন যদি মিথ্যাচার আমি সোমা বলছির মতো বারবার করা হয় তাহলে সেই টেপটা নিয়ে সিবিআই কে দিয়ে দিক না, কার গলা ছিল, কে কে অভিযোগ করেছে কাকে। সরকার এখন ব্যর্থ হয়েছে এবং আমি আবার বলছি এই সরকারের আমলে যে এতগুলো রেপ হলো পরের পর কটা কি যে বলছে? মানদণ্ড আবার আপনি প্রমাণ দিয়ে কথা বলুন না। কটাতে আরে তারা আপনি সেই মানদণ্ড আপনি প্রমাণ দিয়ে অনুসারে কথা বলুন না, আপনি যা হোক বা বলে তদন্ত যাচ্ছেন কেন? হয়েছে বা এখনো অব্দি চার্জশিট জমা পড়েছে। আজকে বারুইপুরে গণধর্ষণ হলো, একজনকে এনকাউন্টার করা হলো। হ্যাঁ, বারুইপুর আচ্ছা আমি একটা বিরতি নেব, একটা বিরতি নিয়ে ফিরে আসবো। তারপরে বলুন। বিরতি নিয়ে বারুইপুর ছাড়া? সুদীপটা বলবেন, কি হবে? সুদীপটা বলবেন। ছাড়া আমার বলুন আরেকটা। প্লিজ আরে ভাই সৌনক আমাকে একটু আসতে দাও। সুদেশনা একবারও বলেননি, সুদীপটা বলেননি, সুদীপটা বলুক। কিন্তু আমার মনে আছে যে এই যে ভোট পরবর্তী হিংসায়, ছোট্ট একটা ইনস্ট্যান্স বলি, ভোট পরবর্তী হিংসায় একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন 10 জন তৃণমূল নেতাকর্মী খুন হয়েছে, মানে 4 তারিখের কয়েকদিন পরে। এরপর মিডিয়া এই 10 জনের মধ্যে কয়েকজনের বাড়িতে গিয়েছিল, কেউ বলছেন আত্মহত্যা,
কেউ বলছেন অন্য দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, কেউ বলছেন অন্য কারণ, রাজনৈতিক গণ্ডগোল না পারিবারিক গণ্ডগোলে মৃত্যু হয়েছে, সেই ঘটনায় খুন হয়েছে। আমি তো দেখে অবাক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন হাই স্টেচারের লিডার তিনি দাঁড়িয়ে বলছেন যে 10 জনের মৃত্যু হয়েছে, বিজেপি এদেরকে খুন করেছে। আমার মনে হয় কিষাণুদারও সেই তথ্য মনে থাকবে, মিডিয়া এটা নিয়ে পরপর কয়েকদিন খবর করেছিল। মৃত্যুর তথ্য, মৃত্যুর সংখ্যা এবং 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 এই যে এসআইআরে মৃত্যু, একের পর এক মৃত্যু এসআইআরে। পরিবার বলছে উনি হার্ট ফেল করে মারা গেছেন, আর তৃণমূলের নেতারা বলছে এসআইআর এর ভয়ে হার্ট ফেল করে মারা গেছে। এই যে মৃত্যু ইকুয়েশনটা না আমার কাছে খুব দুর্বোধ্য ব্যাপার, যে কতজন মারা গেছেন, কতজন আসল, কতজন নকল। পরিবার এক কথা বলছে, তৃণমূলের দাবি একরকম। এটা তো আমরা বারবার দেখে এসেছি। কি বলবেন সুদীপ্তা? বিরতির পর ফিরে এসে সুদীপ্তার থেকে শুনবো, সঙ্গে থাকবেন সবাই। সুদীপ্তা, কি মনে হয়? রাজনীতিতে মৃত্যু একটা খুব, বা মৃতদেহ একটা খুব বড় গুরুত্বপূর্ণ উপাদান, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই উপাদান ব্যবহারের একজন পায়োনিয়ার বললেও কম বলা হয়। আজকে কথা হচ্ছে যে ডাক্তারের মৃত্যুর বিষয়টা নিয়ে, আমি তা, এবং যে সৌনক বলছিল যে ওর মায়ের ক্ষমতায়ন হয়েছে বলে খুব দ্রুত হয়তো ভদ্রমহিলার বিচার পেয়ে যাবেন, তাহলে তো রুকবানুরের দাদারও উন্নয়নের সঙ্গে সঙ্গে রুকবানুরও নিশ্চয়ই একই মৃত্যুর রহস্য ফাঁস হতো। অর্থাৎ এটা বিষয়টা এতটা সহজ নয়। আমরা জানি যে কোনো বিষয়টা তদন্ত না করে কোনো বিষয় সিদ্ধান্ত উপনীত হওয়া যায় না, বা কোনো কিছু রহস্য ফাঁস করার জন্য কোর্টের প্রকৃতি থাকে না। গ্রেফতার হতে পারে, কিন্তু একই ব্যাপার, প্রুফ করতে না পারে তো আমাদের দেশের আইন যারা তো প্রমাণ সাপেক্ষ। তো প্রমাণটাকে যদি না থাকে, আমি একটা ঘটনা ঘটার পরে আমরা জানি যে কোথাও একটা সুইসাইড হয়, তাহলে সুদীপ্ত এটা কি একটা আনসলভড মিস্ট্রি হিসাবে থেকে যাবে? সেটা আমি বলতে পারবো না, তবে মানুষ অনেকে অনেক কিছু বুঝতে পারছেন বলে মমতা সরকারকে চলে যেতে হয়েছে। এবার একেবারে যাকে বলে সহজ, আদালতের পক্ষে যেভাবে মানে আলাদা করতে গেলে যেগুলো দরকার, সেটা হচ্ছে কথা হচ্ছিল সিবিআই তদন্ত নিয়ে। সিবিআই সব ক্ষেত্রে দেখা যায় অনেকটা জল গড়িয়ে যাওয়ার পরে যখন সিবিআই আসে, তখন তাদের কাছে তারা যথেষ্ট তথ্য প্রমাণ পায় না। যদি তথ্য প্রমাণ না পেলেও এখনকার মানে সমস্ত কিছুই হচ্ছে অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে। শরীরই যদি না থাকলো, তাহলে কি মূল বিষয়টা শরীর কি দেখছিল, সে কি খেয়েছিল, বা তার পারিপার্শ্বিক শরীর পুড়ে যাওয়ার পরেও একটা ঘটনা ঘটলে আমরা জানি সেখানে অন্তত 7 থেকে 10 দিন পুলিশি প্রহরা থাকে, এবং এই ঘটনাটা একটা হাই প্রোফাইল ঘটনা ছিল। সেখানে 9 তারিখের ঘটনা ঘটেছে, 14 তারিখের রাত দখল হচ্ছে, এত বড় উত্তাল হয়ে গিয়েছে তখন কি করে কিছু মানুষ ঢুকে পড়তে পারে না। এবং আপনি সেই দিনটা বলুন, এটা কিষাণুদাও জানবেন যে একটা বডি রয়েছে, সেখানে আশপাশের সমস্ত মানুষ যাচ্ছেন, এবং পরবর্তীকালে উনি যে ইন্দিরা মুখার্জিকে বাঁচানোর চেষ্টা করছেন আজকে বলে, যে উনি তো আসলে কনভে করেছেন। না উনি কনভে করতে, আমি সেটাও বলে দিচ্ছি যে কনভে করার জন্য পয়েন্ট আউট করে, কনভে করার জন্য কি পুলিশ অফিসার রয়েছেন, পন্থী থ্রেট কালচারের ডাক্তারদেরকে উনি এক্সপার্ট বলে চালিয়ে দিচ্ছেন। এক্স্যাক্টলি সেটা আমি সেগুলো তো ঢুকছি না। উনি কি পুলিশের অফিসিয়াল মুখপাত্র, যেই বিষয়ে উনি বলতে পারতেন? কোন ক্ষেত্রে, সব ক্ষেত্রে মুখপাত্র বিষয় থাকে, পুলিশ অফিসার আছেন, আমি ভুল বললে শুদ্ধ দেবেন। উনি যখন অফিসিয়াল মুখপাত্র নয়, তাহলে ওকে এনক্রাস করা হলো কিসের ভিত্তিতে? নিশ্চয়ই কোনো কারণ আছে এখানে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় একবার এরকমই এক অফিসারের এক তদন্তকে বলেছিলেন যে এটা ভুল কথা বলছে। আমি পার্কস্ট্রিটের ঘটনা বলছি, দময়ন্তী সেনের ক্ষেত্রে বলছি। তো এইরকম তো ঠিক একই ঘটনা কি ঘটলো না এখানে? এই যে একজন একটা নিখুঁত ছবি এঁকে দিচ্ছেন, যে ছবিটা আসলে সত্য নয়, এটা সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, তিনি যদি আজকে এগিয়ে আসতেন, তিনি যদি ঝাড়খণ্ডের পরে তিনি তো কথাও বলেছেন, টাকার কথা, 10 লাখ টাকা তো দেওয়াই যায়, তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছে, এই ভাষা ছিল 10 লাখ টাকা তো দেওয়াই যায়, তাই টাকা দেওয়ার কথা তিনিও বলেছেন। তো আমার বক্তব্য যে একটি মৃত মানুষ মারা গেল, তার তদন্তটা কেন হতে দেবে না সরকার? তো সরকারের তার মানে জিনিসটা যখন তড়িঘড়ি হচ্ছে, একটা বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে এটাও বলেছে যে বেরিয়েছে, সেখান থেকেই বলেছে একজনের নামের ভুল ছিল বলে তারা চলে গিয়েছিল, তার জায়গায় এসেছিল এই ডেড বডিটা।
এবং তারা পর্যন্ত ভেবেছিলেন পুরো ভিআইপি, এমন অ্যারেঞ্জমেন্ট ছিল। তো আমি এমন জানি না তড়িঘড়ি এই হওয়ার প্রশ্নের প্রয়োজনটা কি? উত্তর। তড়িঘড়ি তখনই হয় যখন কিছু ঢাকা চাপা দেওয়ার প্রয়োজন পড়ে। বলেন তো, যেখানে ডালমে কলকাতায় কুচকে একাধিক জায়গায় বুঝিয়ে দিতে পারতো, যদি এই ডালমে ঘটনাটা কুচকে আমি এবার আরেকটি আমি খবরে অনেক কিছু জাস্ট বলবো, অনেক জাস্ট কিছু একবার বলবো। একটু ছুঁয়ে যাব। সময় আমাদেরকে দেখতে হবে যে এই সরকারের নতুন তদন্ত শুরু করে কোন দিকে এগোয়। আজকে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে মোহাম্মদ ইজাজ ওরফে মোহাম্মদ ইজাজ এবং সঙ্গে আরেকজনকে গ্রেপ্তার করা হলো, যার নাম হলো হচ্ছে ওয়াহাব আলম ইলিয়াস রানা রাউফ। এই দুজনকেই বলা হচ্ছে পাকিস্তানি জঙ্গি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল কি ছবি তুলে ধরেছে একবার দ্রুত দেখাই আপনাদের, দেখুন। রানা, যাকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার চোংদামোড় এলাকায়, সেই চোংদামোড় এলাকাতে এই মুহূর্তে আমি রয়েছি, যেখান থেকে গ্রেপ্তার করেছে এই পাকিস্তানের বাসিন্দা জঙ্গি সন্দেহে রানাকে। সে কিন্তু এই এলাকাতেই দাঁড়িয়েছিল বা এখান থেকে কোথাও পালানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় রাত্রি 12:30 নাগাদ বেঙ্গল পুলিশের এসটিএফ তাকে কিন্তু পাকড়াও করে। যে জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই চোংদামোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কলকাতার দিক থেকে যে রাস্তাটা আসছে, এই যে রাস্তা আমি দেখাতে বলবো, এই রাস্তাটা হচ্ছে যশোর রোড, যেটা কলকাতা বারাসাত হয়ে এই হাবড়া থানা হয়ে এই চোংদামোড় এলাকায় আসছে। এই চোংদামোড় এলাকা থেকে এই রাস্তাটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমি সেই ছবিটা এবার তুলে ধরার চেষ্টা করব। দুই ভাগে ভাগ হচ্ছে, একদিকে চলে যাচ্ছে বসিরহাট সাব ডিভিশন এলাকা, যে বসিরহাটের দূরত্ব 37 কিলোমিটার, এবং বসিরহাট থেকে আরও কয়েক কিলোমিটার দূরে হচ্ছে আন্তর্জাতিক সীমান্ত। আমার পুরোটা দেখানোর সময় নেই এখন হাতে, আমি গোরাদার কাছে যাব। এই যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে সীমান্ত থেকে মেরে কেটে 20-25 কিলোমিটার, এবং আপনি হয়তো জানবেন এই মছলন্দপুর বা এই যে বসিরহাট, এই সমস্ত জায়গায় যারা বাংলাদেশ থেকে আসে ওই মানুষের আনাগোনাটা কিন্তু অনেক বেশি। আপনি এই পুলিশের সাফল্য নিয়ে কে করবেন? যে পুলিশ কয়েকদিন আগে হামিদ মণ্ডলকে জিমখানা থেকে গ্রেপ্তার করেছে, এদেরকেও গ্রেপ্তার করছে, বলা হচ্ছে পাকিস্তানি জঙ্গি। একদম আপনি যে কথা বললেন একদম 100% কারেক্ট। কারণ 4 মাস আগে আমরা যে পুলিশের অ্যাক্টিভিটিস দেখেছি, সেই অ্যাক্টিভিটিস এখন একদম মানে 100% চেঞ্জ হয়ে গেছে। এই এসটিএফ আর আমার যেহেতু ওই স্বরূপনগর ওইদিকে বাড়ি আর কি, আমি হাবড়া খুব আমার পরিচিত জায়গা, ওই চোংদার মোড় দিয়ে আমরা অন্তত 100-150 বার গেছি এসছি, তো আই নো ইট ভেরি ওয়েল। তো সেইখানে যখন যাওয়ার সময়, বাংলাদেশে যাওয়ার সময় লোকটিকে ধরা হলো, তার মানে এসটিএফের কাছে সেই রকম ইনফরমেশান ছিল, একদম ডেফিনেট ইনফরমেশান ছিল। এই ইনফরমেশান কিন্তু তৃণমূল আমল বা এই সময় এগুলো সাপ্রেসড হয়েছে। আজকে মার্জনা করবেন, আমার সবার কাছে যাওয়ার এই টপিকে আর সময় নেই। সময় একটা বড় ব্যাপার, আমাদের শেষ করতে হবে। আজকে এখানে শেষ করব। আমি ধন্যবাদ জানাবো গোরাদাকে, সুদীপ্তাকে, সৌনককে এবং কিষাণুদাকে আমাদের সঙ্গে থাকবার জন্য, সঙ্গে আপনাদেরকে নমস্কার।